শুরুতেই থাকছে আজকের প্রধান গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আমি কিন্তু প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেইনি। আগস্টের শুরুতেই ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন শেখ হাসিনা। গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান। ৭১-এর পক্ষে না বিপক্ষে, এই বাইনারির উপর ভিত্তি করে তৈরি রাজনীতিকে গ্রহণ করতে আগ্রহী নয় কেউ, মন্তব্য নাহিদ ইসলামের। আমাদের কিছু বন্ধু আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন, বললেন মাসুদ সাঈদী। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে পারে বলে জানালো ইসি। গাজীপুরে সাংবাদিক হত্যার আসামি স্বামী স্ত্রীসহ গ্রেপ্তার ৪। মধ্যরাতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাবি ক্যাম্পাস। ৫০ জনের সিন্ডিকেটে চলছে নকল ওষুধের রমরমা বাজার। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। ঠিক এক বছর আগে ২০২৪ সালের ৫ই আগস্ট সংগঠিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়েছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময়ে সরকারিভাবে তার পদত্যাগের কথা জানানো হলেও এক বছর পর লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে শেখ হাসিনা স্পষ্ট করে বললেন, আমি কিন্তু প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেইনি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর মতো বীরের রক্ত আমার শরীরে বইছে, আমি হাল ছাড়িনি। আপনাদের বিশ্বাসের প্রতি আমি দায়বদ্ধ। আমি বিশ্বাস করি আমাদের সৎ পরিশ্রমী দেশপ্রেমিক মানুষদের সঙ্গে নিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ ফের উজ্জ্বল হবে। আমরা অতীতেও চরম প্রতিকূলতার মধ্য থেকে মাথা তুলে দাঁড়িয়েছি, এবারও পারব। বাংলাদেশ আবারও প্রমাণ করবে গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম চিরন্তন। এদিকে বিবৃতিটিকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেক বিশ্লেষক এই বিবৃতিকে শুধু আত্মপক্ষ সমর্থনের জন্য নয়, বরং আগামী লড়াইয়ের প্রস্তুতির ডাক হিসেবে দেখছেন। অপরদিকে এই বিবৃতি প্রকাশের দিনেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। অভিযোগে বলা হয়েছে ২০২৪-এর সেই আন্দোলন দমনে পুলিশ ও সেনাবাহিনী ব্যবহার করে তিনি ব্যাপক নির্যাতন চালিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায় আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতৃবৃন্দর সাথে মতবিনিময়কালে তারেক রহমান এ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ ধরে জুলাই ছাত্র, শ্রমিক ও জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। ঐক্যবদ্ধভাবেই সবাইকে এগিয়ে যেতে হবে। মূলত আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগে জাতীয় নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে যুগোৎপদ আন্দোলনে মিত্রদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। আর এই সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতৃবৃন্দর সাথে মতবিনিময় করেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বলেছেন, যারা আবার ৭১-এ ফিরতে চান তারা ২৪-এর নতুন রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করছেন। ২৪-এর জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন একটি রাজনৈতিক বাস্তবতা ও একটি নতুন প্রজন্ম আবির্ভূত হয়েছে। আমরা ৭১-কে অতিক্রম করেছি এবং ২৪-এ পৌঁছেছি। আমরা আগেও বলেছি ২৪ হচ্ছে ৭১-এর ধারাবাহিকতা। ৭১-এর আকাঙ্ক্ষা, সাম্য, মর্যাদা ও ন্যায় বিচার, এগুলোই ২৪-এর বৈষম্য বিরোধী ও গণতান্ত্রিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পুনরায় ঘোষিত হয়েছে। তিনি আরও লিখেছেন, যারা এখনো ৭১-এর পক্ষে না বিপক্ষে এই পুরনো রাজনীতিকে ফিরিয়ে আনতে চান তারা দেশকে একটি অচল রাজনৈতিক কাঠামোতে ফিরিয়ে নিতে চায়। কিন্তু আমরা ২৪ থেকে একটি নতুন সূচনা চেয়েছি, যা ২৪-এর অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া মূল্যবোধ ও আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে। নাহিদ ইসলাম আরও লিখেছেন, রাষ্ট্র ও সমাজকে ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক করার জন্য মুজিববাদ এবং সব ধরনের কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করাই আমাদের দায়িত্ব। ৭১-এর পক্ষে না বিপক্ষে এই বাইনারির উপর ভিত্তি করে তৈরি রাজনীতিকে গ্রহণ করতে কেউ আগ্রহী নয়। ৭১-এর ইতিহাস থাকবে রাষ্ট্রের একটি ভিত্তি, সম্মানজনক একটি নীতি হিসাবে, কিন্তু সেটি আর রাজনৈতিক বৈধতার উপর আধিপত্য করবে না। পিরোজপুর ১ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী সাঈদী পুত্র মাসুদ সাঈদী গণসংযোগকালে বলেছেন, যে ভাষায় আওয়ামী লীগ কথা বলতো, রাজনীতি করত, আমাদের কিছু বন্ধুদের দেখছি এখন একই ভাষায় কথা বলছেন, সেই একই স্টাইলে রাজনীতি শুরু করেছেন। যদি ভাষার পরিবর্তন না হয়, আচরণের পরিবর্তন না হয়, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার কি দরকার ছিল? এত মানুষের জীবন দেওয়ার কি দরকার ছিল? তিনি আরো বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগ রাজাকার ব্যবসা করেছে, দেশে বিভাজনের রাজনীতি করেছে, দেশের ঐক্যের
বদলে অনেকের বীজ বুনেছে, যার ফলশ্রুতিতে জুলাই বিপ্লব এসেছিল। আজকে আমাদের কিছু রাজনৈতিক বন্ধু আবার সেই রাজাকারের ব্যবসা শুরু করেছেন। তিনি প্রশ্ন রাখেন, গত 25 বছর জোট করে যখন একসাথে আন্দোলন সংগ্রাম করলেন, কর্মসূচি পালন করলেন, তখন জামায়াতে ইসলামী রাজাকার ছিল না। তখন যদি জামায়াত রাজাকার না হয়ে থাকে, আজকে হঠাৎ করে কেন জামায়াত রাজাকার হলো? সাঈদী পুত্র আরো দাবি করেন, ভারতের কিছু পোষ্য দালাল বাংলাদেশে আছে, যারা এখনো বাংলাদেশে বিভাজনের রাজনীতি আবার শুরু করার ষড়যন্ত্র করছে। কিন্তু বিভাজনের কোনো রাজনীতি দেশবাসী মেনে নেবে না বলে তিনি মন্তব্য করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের জানান, আগামী ডিসেম্বর মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ইসির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী 31 অক্টোবর পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে যারা ভোটার হবেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। এছাড়াও বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার পদ্ধতি, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি ও নির্বাচন সংক্রান্ত আইন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও সংশোধন করা নিয়ে আলোচনা হয়। শুক্রবার রাতে গাজীপুরে সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করার ঘটনায় দম্পতিসহ 4 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন, গাজীপুর সদর উপজেলার ভবানীপুর থেকে ফয়সাল ওরফে কেটো মিজান ও তার স্ত্রী গোলাপি সহ আলামিনকে রাজধানীর উত্তরা তুরাগ এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। অপরদিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে স্বাধীনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃত 4 জনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে নিশ্চিত করেছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও হল পর্যায়ে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও সম্প্রতি সবগুলো হলে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শুক্রবার দিবাগত রাত 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন 1 2 3 4 পলিটিক্স নো মোর। বিক্ষোভে শেখ মুজিব রহমান হল, মহসিন হল, বিজয় 71 হল, এএফ রহমান হল সহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন। রোকেয়া হলে ছাত্রীরা গেটের তালা ভেঙে বাইরে বের হয়ে এসে বিক্ষোভ করেন। পুরান ঢাকার মিটফোর্ড মার্কেটকে ঘিরে প্রায় 50 জনের একটি শক্তিশালী নকল ওষুধের বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট গড়ে উঠেছে। এরাই মূলত ভেজাল, নকল ও নিম্নমানের ওষুধ বাজারে সরবরাহ ও বিক্রি নিয়ন্ত্রণ করে। এই সিন্ডিকেট প্রতিনিয়ত দেশের নানা প্রান্তে বিপজ্জনক ওষুধ সরবরাহ করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। চিকিৎসকরা বলছেন, জেনে শুনে এই কাজ করা এক প্রকার হত্যাকাণ্ডের শামিল। বিশেষজ্ঞদের মতে, নকল ওষুধ সেবনের কারণে হঠাৎ কিডনি বিকল, ক্যান্সার, লিভার নষ্ট সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এসব ওষুধের কারণে দেশের মৃত্যুর হারও বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অনুসন্ধানে জানা যায়, মিটফোর্ড মার্কেট থেকে এসব ভেজাল ওষুধ, বিশেষ করে ইনসুলিন, অ্যান্টিবায়োটিক ও বিদেশি ওষুধের নকল সারা দেশে সরবরাহ করা হচ্ছে। একটি সূত্র নিশ্চিত করেছেন যে ওষুধ প্রশাসনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা এবং ফার্মাসিস্টদের অভাব এই পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। অনুসন্ধান থেকে আরো জানা যায়, কিছু অর্থলোভী অসাধু চিকিৎসক কমিশনের বিনিময়ে এসব ভেজাল ওষুধ প্রেসক্রিপশনে দেদারসে লিখে যাচ্ছেন। সাথে কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতির কিছু নেতা ভেজাল ওষুধ বিক্রিতে ব্যবসায়ীদের প্ররোচিত করছেন। সমিতির চাপ ও লোভনীয় মাসোহারার কারণে অনেকে স্বইচ্ছায় অথবা বাধ্য হয়ে এই পথে যাচ্ছেন। কেউ কেউ এ ধরনের অনৈতিক কাজের প্রতিবাদ করার কারণে ঔষধ ব্যবসা ছাড়তে বাধ্য হয়েছেন। এদিকে কিছু ব্যবসায়ী জানিয়েছেন, ভেজাল ওষুধ উৎপাদনকারী এই সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে দেশের সাধারণ মানুষ এবং অধিকাংশ ভালো মানের ওষুধ কোম্পানির মালিকেরা। এই সিন্ডিকেট জেনে শুনে হত্যাকাণ্ডের সমান অপরাধ করছে, তাই এদের বিরুদ্ধে র্যাবকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, আওয়ামী লীগ কি শেখ হাসিনার হাত ধরে পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে, নাকি বিএনপি, জামায়াত ও এনসিপির অন্তর্কোন্দলে তৃতীয় কোনো শক্তি শাসন ক্ষমতা দখল করবে? এদিকে স্বাস্থ্য খাত ও ওষুধ শিল্পের চরম নৈরাজ্যের বিষয়ে আপনার মন্তব্য কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।